হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পরে আবার চলে এলাম তোমাদেরকে একটু পড়াতে। ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য একটা ছোট্ট টপিক নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এর আগে আমার ভিডিওগুলো 9-এর জন্য যা যা দিয়েছিলাম সেগুলো সালোক সংশ্লেষ, শ্বসন বা কোষের চ্যাপ্টারের ওপরে কিছু কিছু ছিল। আজকে একটু এসেছি অন্য জিনিস, পরিবেশ বাস্তুতন্ত্র, যেটা তোমাদের ক্লাস 9-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস অনুযায়ী একদম শেষ চ্যাপ্টারে রয়েছে। আমরা সেইখানকার কিছু ছোট অংশ নিয়ে আজকে চলো একটু পড়ে নিই। তো আজকে আমরা যেটা পড়বো দেখো, বাস্তুবিদ্যা স্তর। তাহলে আগে জানি যে বাস্তুবিদ্যা কাকে বলে। কোনো জীব এবং তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক, ক্রিয়া প্রতিক্রিয়া, এইগুলো নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে ইকোলজি বা বাস্তুবিদ্যা বলে। বাস্তুবিদ্যার ইংরেজি কথাটা হলো ইকোলজি। এই ইকোলজি শব্দটা এসেছে দুটো শব্দ থেকে। একটি হলো ওইকোস, যার মানে হ্যাবিটেশন অর্থাৎ বাসস্থান, এবং অপরটি হলো লোগোস, যার মানে হলো নলেজ অর্থাৎ জ্ঞান। তাহলে খুব সহজে ছোট্ট করে বললে ইকোলজি অর্থাৎ বাস্তুবিদ্যা হলো বাসস্থান সম্পর্কিত যে জ্ঞান। এবার এই বাস্তুবিদ্যা স্তরগুলো যদি আমরা একে একে আলোচনা করতে শুরু করি, তাহলে একদম সর্বনিম্ন স্তর থেকে যদি শুরু করা হয়, প্রথমেই আমরা পাই একক জীব স্তর। পরবর্তীকালে আমি অন্যান্য স্তরগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও দেব তোমাদের জন্য। তো আজকে আমরা শুধু একক জীব স্তরটাই আলোচনা করব। এবার একক জীব স্তরের পরবর্তীতে আসবে পপুলেশন স্তর, কমিউনিটি স্তর এবং বাস্তুতান্ত্রিক স্তর। তাহলে একক জীব স্তর মানে বাস্তুবিদ্যার যে স্তরে শুধুমাত্র একক জীব প্রজাতি নিয়েই আলোচনা করা হয়, এবং দেখা গেছে যে এই জীবের আচরণ, অভিযোজন, গঠন, শারীরবৃত্তীয় যে কার্যাবলী ইত্যাদি সব কিছুই পরিবেশের বিভিন্ন শর্ত দ্বারা প্রভাবিত হয়। তাহলে যে শর্ত দ্বারা একক জীবস্তরে জীবের এতগুলো বৈশিষ্ট্য প্রভাবিত হয়, সেই শর্তগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথম এবং খুব উল্লেখযোগ্য একটি শর্ত হলো আলো। আলো তো জীবের জন্য খুবই অপরিহার্য একটি শর্ত। বিশেষত উদ্ভিদের কথা যদি ভাবি, তাহলে সবুজ উদ্ভিদের ক্ষেত্রে তো আলো বিশেষ গুরুত্বপূর্ণ একটি বস্তু, কারণ সবুজ উদ্ভিদ একমাত্র পারে পৃথিবীতে সূর্যালোককে নিজের দেহে আবদ্ধ করতে, এবং সেই সৌরশক্তির সাহায্য নিয়ে তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, যা সেই শক্তি যা খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে তারা জমা রাখে। এগুলো সবই আমরা পূর্ববর্তী চ্যাপ্টারে, যেখানে সালোক সংশ্লেষ আলোচনা হয়েছিল, সেখানে পড়েছি। তো উদ্ভিদের ক্ষেত্রে এটা আলোর প্রয়োজনীয়তা। এবার কিছু উদ্ভিদ আছে যারা উজ্জ্বল আলোতে জন্মায়, তাদের আমরা হেলিওফাইট বলি। এই জায়গাটা তোমরা একটু ভালো করে নজর দিয়ে পড়বে। হেলিওফাইট কি, এরকম ছোট প্রশ্ন আসতেই পারে। হেলিওফাইট উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য, যেমন এদের পর্বমধ্যগুলি ছোট হয়, পুরু হয়, প্যালিসেড প্যারেনকাইমা এদের ক্ষেত্রে থাকে। তো এইরকম হেলিওফাইটের দু একটি বৈশিষ্ট্যও একটু নজর দিয়ে পড়বে। বিশেষত হেলিওফাইট কি বা উজ্জ্বল আলোতে জন্মানো উদ্ভিদদের কি বলা হয়, এইটা পড়বে। তা এই গেল উদ্ভিদের ক্ষেত্রে আলোর প্রভাবের কথা যদি বলি। এবার যদি প্রাণীদের কথায় আসি, দেখো প্রাণীরা আমরা তো সেই অর্থে খাদ্য তৈরি করতে পারি না, সালোক সংশ্লেষের কোনো প্রয়োজনীয়তা আমাদের দেহে নেই। তো সরাসরি যে আলো আমাদের দেহে খুব প্রভাব বিস্তার করে তা নয়, তবে কিছু নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে, যেমন স্যালমন মাছ, এই মাছের লার্ভার বিকাশ ভালো হয় আলোর উপস্থিতিতে। আবার বেশ কিছু পরিযায়ী পাখি যারা এক দেশ থেকে অন্য দেশে পরিযান করে এবং নির্দিষ্ট সময় পরে ফিরেও যায়, দেখা গেছে যে তারা ওই দিবাদৈর্ঘ্যের ওপর নির্ভর করে পরিযানের প্রক্রিয়াটিকে সম্পন্ন করে। তো এইভাবে প্রাণীরাও তাদের কিছু কিছু ক্ষেত্রে আলো তাদের জীবনে প্রভাব বিস্তার করে। পরবর্তী যে শর্তটি নিয়ে আলোচনা করব সেটি হলো আর্দ্রতা। আর্দ্রতা কম বেশি আমাদের সবারই জীবনে বা গঠনে বা শারীরবৃত্তীয় কার্যাবলীতে প্রভাব বিস্তার করে। যেমন যে অঞ্চল খুব শুষ্ক, যেখানে আর্দ্রতা প্রায় নেই বললেই চলে, সেই অঞ্চল, সেই রকম একটি অঞ্চল হলো আমাদের পরিচিত মরুভূমি। মরুভূমি প্রচণ্ড শুষ্ক আবহাওয়া এবং উত্তাপও প্রচণ্ড বেশি, তাপমাত্রা আমাদের এখানকার সমতল ভূমির থেকে অনেক বেশি। তাই এখানে যে ধরনের উদ্ভিদরা জন্মায় তাদের আমরা জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট বলি। এটাও নোট করবে, পড়ার সময় দাগ দিয়ে নেবে। তাহলে জেরোফাইট বা জাঙ্গল কি, মরুভূমির ওই শুষ্ক পরিবেশে যারা জন্মাচ্ছে সেই ধরনের উদ্ভিদদের জেরোফাইট উদ্ভিদ বলা হয়।
যেমন কয়েকটি নাম দেখে নেবে, ফণী মনসা, ত্রিশিরা মনসা, ক্যাকটাস, ইউফরবিয়া, এরা হচ্ছে এই গোত্রীয় উদ্ভিদ। এবার এদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন এরা মরুভূমিতে ওই পরিবেশে থাকার ফলে এদের পাতাগুলি সব কাঁটায় রূপান্তরিত হয়েছে। কেন? পাতা এমন একটা জায়গা যেটাকে আমরা গাছের রান্নাঘর বলি, আর সেই পাতায় অসংখ্য ছিদ্র রয়েছে যাদেরকে পত্ররন্ধ্র বলা হয়। সেই ছিদ্র দিয়ে গাছেরা অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, আবার সালোক সংশ্লেষের সময় ঠিক উল্টোটা, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। এমনকি ওই পত্ররন্ধ্রের ছিদ্র দিয়েই কিন্তু গাছ তার শরীরের অতিরিক্ত জলটা দেহের বাইরে বার করে দেয় বাষ্পের আকারে, যেটাকে আমরা বলছি বাষ্পমোচন। তাহলে ওই অঞ্চলের উদ্ভিদরা যারা প্রচণ্ড জলের অভাবের মধ্যে তাদেরকে দিন কাটাতে হয়, তারা জল সংগ্রহই করতে পারে খুব কম, সেখানে তাদের সর্বদাই প্রচেষ্টা থাকে যেটুকু জল শরীরে পাওয়া গেছে, ধরে রাখা গেছে, সেটা যাতে কোনোভাবেই না বাষ্পের আকারে শরীর থেকে বের হয়। তাই পাতাগুলি সব কাঁটায় রূপান্তরিত হয়েছে, ফলে পত্ররন্ধ্র থাকলো না, তাহলে বাষ্পমোচনেরও কোনো ব্যবস্থা থাকলো না। এইভাবে তারা জল সংরক্ষণ করে থাকে। এছাড়া এবার দেখো, যদি পাতা কাটা হয়ে যায় তাহলে পাতার কাজটা তো কাউকে করতে হবে, কারণ গাছ তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি না করলে বাঁচতে পারবে না। সেই জন্য যেটা আমরা দেখেছি ওই জেরোফাইট উদ্ভিদের, ক্যাকটাস জাতীয় গাছের যে বড় বড় অংশগুলো আমরা দেখতে পাই, যার গা থেকে কাঁটাগুলো বেরিয়েছে, এই চওড়া চ্যাপ্টা সবুজ অংশগুলো কিন্তু আসলেই গাছের কাণ্ড, এটা পাতা নয়। দেখতে পাতার মতো সবুজ চওড়া চ্যাপ্টা, কিন্তু আসলে এরা কাণ্ড। এদের মধ্যে জল ধরে রাখার ক্ষমতা রয়েছে, কারোর কারোর ক্ষেত্রে এদের ওপরে মোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে, এর গায়ে সব পাতাগুলো কাঁটা হয়ে লেগে থাকে। তো এই ধরনের কাণ্ডের একটা বিশেষ নাম আছে পর্ণকাণ্ড, যারা এদের বাষ্পমোচনটাকে তো রোধ করছে, কিন্তু সঙ্গে সঙ্গে সালোক সংশ্লেষের কার্যাবলীটাও চালিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তো এই রকম কিছু বৈশিষ্ট্য জাঙ্গল উদ্ভিদের। তাদের মূলের কিছু বৈশিষ্ট্য থাকে, তাদের যে প্রধান মূল সেটা মাটির নিচে অনেক দূর গভীরে যায়, কারণ এখানে মাটির নিচে জল অবধি পৌঁছাতে গেলে মূলকে অনেকটাই গভীরে যেতে হয়। কিন্তু ওই প্রধান মূলটুকুই শুধু গভীরে যায়, বাদবাকি যে শাখা প্রশাখা মূলগুলো তারা কিন্তু মাটির অল্প নিচেই ছড়িয়ে থাকে। কেন? কারণ বৃষ্টি যদি বা কখনো হয়, হয় খুবই কম, যদি কখনো হয় তাহলে সেই বৃষ্টির জলটা কিন্তু মাটির অল্প নিচেই জমা হবে, খুব বেশি দূরে যাবে না। তাই বৃষ্টির জলটুকু টেনে নেওয়ার জন্য শাখা প্রশাখা মূলগুলি থাকে মাটির অল্প নিচে, আর মাটির গভীর থেকে জল সংগ্রহের জন্য প্রধান মূলটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। তো এই হলো মোটামুটি এই ঊষর পরিবেশে অর্থাৎ মরুভূমির যে গাছ তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য এবং তাদের ক্ষেত্রে আর্দ্রতা কিভাবে প্রভাব বিস্তার করছে তাদের জীবনে বা গঠনে বা আচরণে, শারীরবৃত্তীয় কার্যাবলীতে। এর পরবর্তী আমরা যে শর্তটা পড়ব সেটা হলো তাপমাত্রা। তাপমাত্রা তো কম বেশি উদ্ভিদ প্রাণী সবার উপরেই প্রভাব বিস্তার করে। উদ্ভিদের ক্ষেত্রে বলি, যে সমস্ত গাছগুলো উচ্চ তাপমাত্রা অঞ্চলে জন্মায় তাদেরকে বলা হয় মেগাথার্মস। এদেরকে আবার নিম্ন তাপমাত্রা অঞ্চলে দেখা যায় না। আবার যারা নিম্ন তাপমাত্রা অঞ্চলে জন্মায় তাদের বলা হয় হেকিস্টোথার্মস। এদেরকে আবার উচ্চ তাপমাত্রা অঞ্চলে দেখা যায় না। তাহলে দেখো, এই শর্তগুলো পড়তে গিয়ে ছোট ছোট করে অনেকগুলো প্রশ্ন পেলাম। উজ্জ্বল আলোতে জন্মানো গাছ হেলিওফাইট, মরুভূমির ঊষর পরিবেশে জন্মানো গাছ জেরোফাইট, আবার উচ্চ তাপমাত্রাযুক্ত অঞ্চলে জন্মানো গাছ মেগাথার্মস এবং নিম্ন তাপমাত্রাযুক্ত অঞ্চলে জন্মানো গাছ হেকিস্টোথার্মস। এগুলো একটু খেয়াল করে পড়বে, এগুলো থেকে প্রশ্ন আসে। এবার প্রাণীর কথায় যাই, তাপমাত্রা প্রাণীদের জীবনে কিভাবে প্রভাব ফেলে সেটা দেখতে গেলে আবার সেই মরুভূমির জীবনটাকেই একটু দেখতে হবে, কারণ সেখানেই উচ্চ তাপমাত্রার মধ্যে প্রাণীদেরকে কাটাতে হয়। মরুভূমি মানেই বালি, বালি মানেই দিনের বেলা ভীষণ গরম, সূর্যের তাপে বালি খুব তাড়াতাড়ি তপ্ত হয়ে যায় এবং ভীষণ পরিবেশটা গরম করে তোলে। তো মরুভূমির যেসব ছোট ছোট প্রাণীরা, ধরো ক্যাঙ্গারু ইঁদুর বা অন্যান্য ছোট ছোট যে প্রাণীগুলো থাকে, তারা কি করে, ওই অতিরিক্ত বালির তাপটা সহ্য করতে পারে না বলে তারা কিন্তু দিনের বেলাটা বালির নিচে চলে যায়, গর্ত করে বা এরকম কোনো স্থানে থাকে। রাত্রিবেলা যখন উষ্ণতা অনেকটাই নেমে আসে, কারণ আমরা জানি বালি যতটাই তাড়াতাড়ি গরম হয় ততটা তাড়াতাড়ি তাপ ছেড়ে দিয়ে আবার ঠান্ডাও হয়ে যায়, তাই সন্ধ্যের পর তাপমাত্রা যখন নেমে আসে তখন ওরা ওদের ওই গোপন স্থান বা গর্ত থেকে বেরিয়ে এসে ওরা শিকার করে, খাবার খায় ইত্যাদি।
আর বাকি যে পড়ে রইল মরুভূমির আসল প্রাণী, যাকে আমরা শিপ অফ দ্য ডেজার্ট অর্থাৎ মরুভূমির জাহাজ বলি, সেই উট কিন্তু মরুভূমিতে দিনের বেলাও দিব্যি বালির ওপর দিয়ে হেঁটে যায়, কারণ তার শরীরের গঠনটাই সেইভাবে তৈরি। প্রথমত তার পাগুলো এতটাই লম্বা যে সে যদি বালির ওপর দাঁড়িয়েও থাকে তাহলে তার পেট বা দেহের অংশটা কিন্তু গরম বালি থেকে অনেকটাই উপরে থাকছে, যাতে খুব একটা তপ্ত অনুভব তার হয় না। আর পায়ের তলায় এক বিশেষ ধরনের প্যাড থাকে, যাকে আমরা স্যান্ড অ্যাডাপ্টেড ফিট বলা হয়, যেটা গরম বালির ওপর দিয়ে সহজেই হেঁটে যেতে পারে। আরও অনেক উপায় রয়েছে, যেমন মরুভূমিতে বালি ঝড় হয়, তাই ওদের চোখের পাতাগুলো খুব বড় বড়, যেটা সহজেই ঝড় উঠলে বন্ধ করে নিতে পারে। এমনকি ওদের যে নাকের ছিদ্র, সেটাও ওরা চাইলে প্রয়োজনে বালি ঝড়ের সময় বন্ধ করতে পারে। তো এইভাবে তাপমাত্রা ওদের জীবনে এই রকম ধরনের প্রভাব ফেলেছে। আবার দেখো, যদি খুব নিম্ন তাপমাত্রার কথা চিন্তা করি, গরম কেন, ঠান্ডার কথাই ভাবছি। ঠান্ডার দেশে যখন প্রচণ্ড বরফ পড়ে এবং খাবারের অভাব ঘটে, তখন কিছু পরিযায়ী পাখি আমরা দেখতে পাই সুদূর সাইবেরিয়া থেকে কিন্তু আমাদের দেশে চলে আসে। শীতকালে আমরা যদি আলিপুর জুতে যাই, চিড়িয়াখানায়, তাহলে অনেক এমন পরিযায়ী পাখি দেখতে পাই যাদেরকে গরমকালে দেখা যায় না। তারা আসে কেন? এই প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে তারা পারে না নিজেদের বাসস্থানে, তাই পরিযান করে তারা অপেক্ষাকৃত গরমের দেশগুলোতে চলে আসে। আবার ওই শীতকাল অতিবাহিত হলে তারা আবার নিজের দেশে ফিরে যায়। তো এক্ষেত্রে নিম্ন তাপমাত্রাও তাদেরকে এইভাবে প্রভাবিত করছে যে তারা বাসস্থান ছেড়ে অন্যত্র গমন করতে বাধ্য হচ্ছে। আবার আমরা এটাও দেখেছি, শীতল শোণিত বিশিষ্ট প্রাণী অর্থাৎ যাদের রক্ত ঠান্ডা, যেমন মূলত উভচর সরীসৃপ অর্থাৎ ব্যাঙ, সাপ, এরা কিন্তু গোটা শীতকালটাই কোনো গর্তে বা গোপন স্থানে ঘুমিয়ে কাটায়, কোনো কাজ করে না, কোনো খাদ্য গ্রহণও করে না, শুধুমাত্র বেঁচে থাকার জন্য শ্বাসকার্যটুকু না চালালে নয়, সেইটুকুই ওরা করে। এবং এদের এই যে পদ্ধতি, শীতকালে একেবারে নিষ্ক্রিয়ভাবে পুরো শীতকালটাকে কাটিয়ে দেওয়া, এটাকে শীত ঘুম বলা হয়। তাহলে যেমন গরম তাপমাত্রা অতিরিক্ত হলে, গরম যেমন প্রাণীদের জীবনযাত্রায় প্রভাব ফেলে, তাপমাত্রা আবার অতিরিক্ত কমে গেলে বেশ কিছু প্রাণীর ক্ষেত্রে সেটাও প্রভাব বিস্তার করে। তাহলে আজকে আমরা এই একক জীবস্তর নিয়ে আলোচনা করতে গিয়ে দেখলাম সেই শর্তগুলো, যেগুলো একক জীবস্তরে বিভিন্ন জীবেদের কোথাও গঠনে, কোথাও আচরণে, কোথাও শারীরবৃত্তীয় গঠন বা কার্যাবলীতে তাদেরকে প্রভাব বিস্তার করছে। তাহলে এই অবধি আজকে থাকলো, পরবর্তীতে চেষ্টা করব এই টপিকটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে এর পপুলেশন স্তর, কমিউনিটি স্তর, এই ভিডিওগুলো নিয়ে আসার। সবাই ভালো থাকবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে লিখে পাঠাবে।